সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্র গুণগত রসায়নের পাঠ 16 নিয়ে আলোচনা করব। এখানে আলোচ্য বিষয় হচ্ছে বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী। বোর পরমাণু মডেলের সবচেয়ে সাফল্য হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা। অর্থাৎ বোর পরমাণু মডেল একটিমাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে সাধারণত পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, অর্থাৎ পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি, যখন আসলে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যখন যাবে, তখন মনে করো শক্তি শোষিত হয়ে কিছু বর্ণালী রেখা সৃষ্টি হয়, যেগুলোকে আমরা সাধারণত শোষণ বর্ণালী বলে থাকি। আবার উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণের মাধ্যমে যখন নিম্নতর শক্তি স্তরে আসবে, তখনও সেখানে কিছু ধরনের বর্ণালী পাওয়া যাবে, যে বর্ণালীগুলোকে আমরা বলে থাকি বিকিরণ বর্ণালী। সাধারণত একটা নলের মধ্য দিয়ে নিম্ন চাপে যদি হাইড্রোজেন পরমাণুকে যদি উচ্চ বিভব সম্পন্ন তড়িৎ দ্বারা যদি চালনা করা হয়, তখন দেখা যায় যে এখানে অসংখ্য রেখা সেখান থেকে সৃষ্টি হয়, যেগুলোকে আমরা সাধারণত হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী হিসাবে ব্যাখ্যা করতে পারি। যেহেতু বস্তুটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু, সাধারণত এই নিম্নতর শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে গিয়ে আবার উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসবে, সেখানে কিন্তু অসংখ্য রেখা সৃষ্টি হয়। যেখানে হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন, যেখানে একটা রেখা সৃষ্টি হওয়ার কথা, সেখানে দেখা যায় যে একাধিক রেখা সৃষ্টি হয় এবং একাধিক ধরনের সেখানে কিছু দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়, কিছু মনে করো দেখা যায় যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, সে ধরনের কিছু রেখা সৃষ্টি হয়। আবার দৃশ্যমান অঞ্চল থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই ধরনের কিছু রেখা দেখা যায়। অর্থাৎ এই হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যার জন্য যে রেখাগুলো সৃষ্টি হয়, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত 10 ন্যানোমিটার থেকে শুরু করে প্রায় 10⁶ ন্যানোমিটারের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ এখানে তিন ধরনের অঞ্চলে রেখা সৃষ্টি হবে। একটা হচ্ছে যে অতি বেগুনি রশ্মি অঞ্চল, একটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল, একটা হচ্ছে অবলোহিত অঞ্চল। যেটা মনে করো আমরা জানি আসলে ইউভি রশ্মি যেটা বলি অতি বেগুনি রশ্মি, সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। আবার যেটা আমরা দৃশ্যমান বলি, সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সাধারণত 380 থেকে 370 ন্যানোমিটার, 770 ন্যানোমিটার। আর যেটা মনে করো অতি বেগুনি ও অবলোহিত রশ্মি, সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 780.1 থেকে 10⁶ ন্যানোমিটার। আমরা জানি আসলে তড়িৎ চুম্বকীয় বিকিরণ সাধারণত আমরা বলছিলাম 8 ধরনের। সেখানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিটা হচ্ছে কসমিক রশ্মি, যেটাকে আমরা মহাজাগতিক রশ্মি বলি। এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিটা হচ্ছে গামা রশ্মি। এর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিটা হচ্ছে এক্স রশ্মি। এর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিটা হচ্ছে ইউভি রশ্মি। ইউভি রশ্মি থেকে আরো বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমান থেকে আরো বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি হচ্ছে আইআর রশ্মি। আইআর রশ্মি থেকে আরো বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি। এরপরে হচ্ছে এর থেকে আরো বেশি হচ্ছে রেডিওওয়েভ রশ্মি। অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য ক্রমবর্ধমান অনুসারে সাজালে আমরা কসমিক রশ্মি থেকে তরঙ্গ অর্থাৎ বেতার রশ্মি পর্যন্ত পেতে পারি, অর্থাৎ রেডিওওয়েভ রশ্মি পর্যন্ত পেতে পারি। আর আমরা যদি কম্পাঙ্ক অনুসারে সাজাই, তাহলে দেখবো কম্পাঙ্ক সবচেয়ে কম হচ্ছে রেডিওওয়েভ রশ্মি, কম্পাঙ্ক সবচেয়ে কম, এবং সবচেয়ে বেশি কম্পাঙ্ক হচ্ছে কসমিক রশ্মি। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে মনে করো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমবর্ধমান অনুসারে এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ সমূহকে সাজাও, তাহলে ক্রমবর্ধমান অনুসারে সাজালে তোমরা প্রথমে কসমিক রশ্মি লিখবে গামা রশ্মি এক্স রশ্মি ইউভি রশ্মি দৃশ্যমান আইআর রশ্মি মাইক্রোওয়েভ রশ্মি রেডিওওয়েভ রশ্মি, এভাবে লিখতে হবে। তাহলে এখানে মনে করো 1885 সালে এই যে রশ্মি, বিভিন্ন ধরনের রশ্মি সৃষ্টি হয়, আমি বললাম হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে। এই হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে যে একাধিক ধরনের রশ্মি সৃষ্টি হয়, তার মধ্যে আমরা জানি যে কিছু রশ্মি দৃশ্যমান,
সেটা সর্বপ্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী ভামার। বিজ্ঞানী ভামার 1885 সালে উনি দেখলেন যে আসলে হাইড্রোজেন পরমাণুর মনে করো বর্ণালীগুলো উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে ধাবিত হয় তখন সেগুলো কিন্তু আসলে নিরবিচ্ছিন্ন নয়, এগুলো বিভিন্ন ধরনের রেখা নিয়ে বিভিন্ন ধরনের বর্ণের রেখা সৃষ্টি করে। উনি দেখলেন যে এখানে 4 ধরনের রেখা সৃষ্টি হয়। একটা হচ্ছে যে লাল বর্ণের রেখা সৃষ্টি হয়, একটা হচ্ছে আসমানি বর্ণের রেখা সৃষ্টি হয় আসমানি, আর একটা হচ্ছে নীল বর্ণের রেখা সৃষ্টি হয়, একটা হচ্ছে বেগুনি বর্ণের রেখা সৃষ্টি হয়। এই 4 ধরনের রেখা উনি দেখতে পেলেন যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে কিছু ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে তাপান্তরিত হওয়ার সময় তখন দেখা যায় যে সেখানে লাল বর্ণের, আসমানি বর্ণের, নীল বর্ণের, বেগুনি বর্ণের এই 4 ধরনের রেখা সৃষ্টি হয়। এবং এই 4 ধরনের এই রেখাগুলোর উনি নামকরণ করেন আমার এস আলফা, এস বিটা, এস গামা, এস ডেল্টা, এভাবে উনি নামকরণ করেন। অর্থাৎ ভামার সিরিজে যে লাল বর্ণের যে রেখাটা সৃষ্টি হয় সেটা উনি নামকরণ করেন এস আলফা, এবং বেগুনি বর্ণের যে রেখাটা সৃষ্টি হয় সেটার নামকরণ করেন এস ডেল্টা। এবং এটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ভামার এই সিরিজটা আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই সিরিজটার নাম দেওয়া হয়েছে ভামার সিরিজ বলা হচ্ছে। অর্থাৎ এটার উপর ভিত্তি করে উনি দেখলেন যে আসলে এই রেখাগুলো সৃষ্টি হচ্ছে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী যে আছে, একটা ধরতে গেলে আমরা একটা মনে করো একদম সবচেয়ে বেশি ইলেকট্রন বিশিষ্ট মনে করো 158তম ইলেকট্রন বিশিষ্ট যদি কোনো একটা পরমাণুর কথা চিন্তা করি, সেখানে 7টি শক্তি স্তর সৃষ্টি হবে, অর্থাৎ 7s2 76 পর্যন্ত হবে। সেটার উপর ভিত্তি করে বিজ্ঞানী ভামার হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করেছেন, এবং বিজ্ঞানী বোরও বলেছেন যে সেখানে 7টি শক্তি স্তর থাকবে, এর থেকে আরো বেশিও হতে পারে ভবিষ্যতে। এই 7টা শক্তি স্তর উনি লিপিবদ্ধ করতে গিয়ে উনি দেখলেন যে এরকমের মনে করো একটা শক্তি স্তর, 2টা শক্তি স্তর, 3য় শক্তি স্তর, 4র্থ শক্তি স্তর, 5ম শক্তি স্তর, 6ষ্ঠ শক্তি স্তর, 7ম শক্তি স্তর, এরকম শক্তি স্তর বিন্যস্ত করা হয়। এবং উনি দেখলেন যে এটা হচ্ছে যে নিউক্লিয়াস, এটা হচ্ছে যে ক্যাশেল, এটা হচ্ছে এল শেল, এটা হচ্ছে এম শেল, এটা হচ্ছে এন শেল, এটা হচ্ছে ও শেল, এটা হচ্ছে পি শেল, এটা হচ্ছে কিউ শেল, এই ধরনের শেল বিভক্ত করা হলো, যেটা হচ্ছে n = 1, n = 2, n = 3, n = 4, n = 5, n = 6, n = 7। বিজ্ঞানী বারবার লক্ষ্য করলেন যে এই দ্বিতীয় শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন এভাবে দাফান্তরিত হচ্ছে, 4টা রেখা দেখলেন সেখানে। অর্থাৎ 4টা রেখার মধ্যে এই রেখাটাকে উনি দেখলেন যে এটা আসলে দেখতে লাল বর্ণের, এটা লাল বর্ণের রেখা, এটা মনে করো লালের পরে এটা আসমানি বর্ণের, আসমানি, কোনো বইয়ে তুমি দেখবে এটা নীলাভ হলুদ, নীলাভ সবুজ বা সবুজাভ নীল লেখা আছে, নীলাভ সবুজ, সবুজাভ নীল, এটা নীলাভ সবুজ, সবুজাভ নীল, নীলাভ সবুজ বা সবুজাভ নীল, সবুজাভ নীল। কিন্তু আমরা এই রেখাটার নাম বলবো আসমানি, কারণ আমরা মনে করি যে রংধনুতে যে 7টা রং আমরা পেয়ে থাকি, এই 7টা রঙে 7 ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আমরা উল্লেখ করেছি পূর্বে, এবং এখানে আসমানি তরঙ্গ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আমরা উল্লেখ করেছিলাম, যেটা মনে করো বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424, 424 থেকে 450, 450.500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হবে। যদি এটা এই ক্যালকুলেশন করি এই ভামার সিরিজের, যে আজকে এটার উপর ভিত্তি করে আমি কিছু গাণিতিক সমস্যা দেখাবো, এই সমস্যাগুলোর মধ্যে দেখা যাবে গাণিতিক সমস্যার সমাধানে দেখবে যে লাল বর্ণের যে রেখাটা সৃষ্টি হয় তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, হয়তো সেটা 687 কি 86 ন্যানোমিটার হবে, এটাও দেখবে সেরকম 486 ন্যানোমিটার হবে, এটাও এই ধরনের ন্যানোমিটার হবে। অর্থাৎ এটা হচ্ছে যে তোমার এই বর্ণটা হচ্ছে যে নীল, এটা হচ্ছে নীল, এটা হচ্ছে বেগুনি, অর্থাৎ বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি যেটা বেগুনি রেখার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে মনে করো 380.1 থেকে 424 ন্যানোমিটার, এবং এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 424.1 থেকে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 450.1 থেকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, আর এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে
46.1 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এরকমের রশ্মি দেখা যায়। এটার উপর ভিত্তি করে উনি বললেন যে একটা ইকুয়েশন দিয়েছে, বিজ্ঞানী বার্মার ইকুয়েশনটা প্রথম আবিষ্কার করে। এটা রিডবার্গ নামক একজন বিজ্ঞানী তার একটা কনস্ট্যান্ট মান, ধ্রুবক মান নিয়ে, রিডবার্গ কনস্ট্যান্ট নিয়ে উনি একটা সমীকরণ প্রতিষ্ঠা করলেন। সেই সমীকরণটা হচ্ছে যে নিউ বার অর্থাৎ তরঙ্গ সংখ্যা হবে রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এই ধরনের একটা ইকুয়েশন উনি লিপিবদ্ধ করলেন বিজ্ঞানী ভার্মার 1885 সালে। উনি বললেন এটা একটা সরল অনুপাতে থাকবে, এইভাবে সরল অনুপাতে বেড়ে যাবে 1 2, অর্থাৎ এখানে n এর মানটা কি হবে, n এর মান মনে করো 3 4 5 6। 3 যখন হবে তখন তার রেখাটা হচ্ছে লাল বর্ণের, যখন 4 হবে তার রেখাটা হচ্ছে আসমানি বর্ণের, যখন 5 হবে তখন তার বর্ণটা হচ্ছে নীল বর্ণের, যখন 6 হবে তার বর্ণটা হবে বেগুনি বর্ণের। অর্থাৎ এদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এর তরঙ্গ দৈর্ঘ্য মিলে যাবে। এবং একটা পরীক্ষাগত মনে করো একটা রিডবার্গ সমীকরণের একটা নির্দিষ্ট মান আছে 10967 এটা হচ্ছে সাধারণ পরীক্ষা লব্ধ একটা মান। রিডবার্গ কনস্ট্যান্টের একটা পরীক্ষা লব্ধ মান হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। এরকম একটা মান আমরা পাবো, এই সেন্টিমিটার পার সেন্টিমিটার পাবো। এটা মনে করো আমরা এটা ক্যালকুলেশন পরবর্তী লেকচারের সময় আসবে, এটা কিভাবে আসে, যে আমরা কিভাবে এটা একটা পরীক্ষালব্ধ মান, যে পরীক্ষা করে দেখা গেল যে রিডবার্গ কনস্ট্যান্টের মান হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। তাহলে এই সমীকরণের মাধ্যমে সাধারণত যদি বের করা হয় তাহলে এই ধরনের অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে অর্থাৎ 643.1 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে এই রেখাটার তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। ঠিক একই রকম ভাবে এই বেগুনি যে তরঙ্গ বেগুনি যে মনে করো আমি রেখাটা দেখালাম, বলতেছি এটা বেগুনি ক্যাটাগরি রেখাটা হবে, এটা সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য দেখবে 380.1 থেকে 424 ন্যানোমিটারের মধ্যে হবে। তাহলে এভাবে সাধারণত আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ বিজ্ঞানী বার্মার 1885 সালে উনি দেখলেন যে আবিষ্কার করলেন যে দৃশ্যমান অঞ্চলে, এগুলো সবই দৃশ্যমান অঞ্চলে, এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে 4 ধরনের রেখা সৃষ্টি হয়। সেখানে একটা হচ্ছে লাল, একটা হচ্ছে আসমানি, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে বেগুনি। এবং এই রেখাগুলো উনি সুনির্দিষ্ট নাম দিয়েছেন যে একটা হচ্ছে এইচ আলফা, একটা হচ্ছে এইচ বিটা অর্থাৎ হাইড্রোজেন বিটা, একটা হচ্ছে হাইড্রোজেন গামা, একটা হচ্ছে হাইড্রোজেন ডেল্টা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে 1905 সালে বিজ্ঞানী লাইম্যান নামক একজন বিজ্ঞানী উনি দেখলেন যে কিছু হাইড্রোজেনের পরমাণুতে এই পারমাণবিক বন্ধনীতে কিছু অদৃশ্য রেখা সৃষ্টি হয়। এই রেখাগুলো দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 380 চেয়ে কম, 380 ন্যানোমিটার চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কিছু রেখা দেখা যায়। সেই রেখাগুলো কিন্তু স্থানান্তরিত হয় 1, অর্থাৎ সেটা স্থানান্তরিত হয় যে অর্থাৎ স্থানান্তরিত স্থান হচ্ছে n = 1, অর্থাৎ ক্যাশেরে স্থানান্তরিত হয় বিভিন্ন শক্তি স্তর থেকে। এই ধরনের উনি দেখলেন যে 5টি রেখা 1 2 3 4 5টি রেখা সৃষ্টি হয়। কোন বই 6টি রেখা দেখবে 5টি রেখা সৃষ্টি হয়। এইরকমের সিরিজটাকে উনি নাম দিলেন যে এটা হচ্ছে লাইম্যান সিরিজ। এবং অনেক সময় দেখা যায় যে এটা সপ্তম শক্তি স্তর থেকে এই রেখাটা আসতে পারে। তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, একটা নির্দিষ্ট শক্তি আছে, একটা নির্দিষ্ট তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি, এগুলো অনেক সময় নির্ধারণ করতে বলা হয়। তাহলে এটা সপ্তম শক্তি স্তর থেকে আসতে পারে। আর যদি অন্য কোনো থেকে আসে, অর্থাৎ অন্য মনে করে এটা যদি দেখা যায় যে অসংখ্য দূর থেকে আসতেছে, তখন সেটার প্রতি মানটা আমরা ইনফিনিটি হিসাবে ধরে নেব। তাহলে যাক, এখানে 6টা রেখা পাওয়া যায় এবং এদের বর্ণটা সাধারণত বর্ণহীন এবং এগুলো হচ্ছে অদৃশ্য টাইপের। এবং এটা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু 380 ন্যানোমিটারের নিচে, সেহেতু এটাকে সাধারণত আমরা ইউবি অঞ্চল বলে থাকি। ইউবি অঞ্চলে আমরা সাধারণত এই রেখাগুলো পাবো। এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে এই রেখাগুলো দেখা যাবে। সাধারণত এই রেখাগুলো বিশেষ করে অন্ধকারে স্পষ্টভাবে দেখা যায়, যে লাল, আসমানি, নীল, বেগুনি, এগুলো অন্ধকারের মধ্যে সাধারণত খুব মনে করেন নিখুঁতভাবে দেখা যায়। বিজ্ঞানী ভার্মার এটা প্রমাণ করে বলেছেন যে অন্ধকারে সাধারণত এই রেখাগুলো খুব ভালোভাবে দেখা যায়, বিশেষ করে লাল, আসমানি, নীল এবং বেগুনি। এবং এটা হচ্ছে লাইম্যান সিরিজ। এই সিরিজের নাম দেওয়া হয়েছে লাইম্যান সিরিজ, বিজ্ঞানী লাইম্যান নাম অনুসারে। এরপরে আসলো প্রেস্টন সিরিজে দেখা গেল যে এটা তৃতীয় শক্তি স্তরে। বিজ্ঞানী প্রেস্টন দেখলেন যে তৃতীয় শক্তি স্তরে
কিছু অদৃশ্য রেখা সৃষ্টি হয়। সেই রেখাগুলো হচ্ছে যে অর্থাৎ তৃতীয় শক্তি স্তর মানে এই শক্তি স্তর, এই তৃতীয় শক্তি স্তরে কিছু রেখা এইভাবে দাপান্তরিত হচ্ছে বিভিন্ন শক্তি স্তর থেকে। এখানে দেখা যায় যে 3টি রেখা, কোন সময় দেখা যায় 4টি রেখা, এখানে যেমন আমরা দেখাতে পারি 5টি রেখা দৃশ্যমান অঞ্চলে। ঠিক এখানে আমরা প্যাস্টেল সিরিজে এরকম রেখা আমরা দেখাতে পারি। তার দাপান্তরিত স্থান হচ্ছে n1 n1 মানে যেখানে দাপান্তরিত হচ্ছে অর্থাৎ যার মানটা কম সেটা n1 মনে করো 3 এবং n2 আমরা বলতে পারি যে 4 5 6 7, তাহলে এখানে 4টা রেখা সৃষ্টি হবে। ঠিক একইভাবে যে 1905 সালে বিজ্ঞানী লাইম্যান যে সিরিজটা দেখালেন সেই সিরিজে n1 এর মান ছিল 1 কিন্তু n2 এর মান ছিল 2 3 4 5 6 এই ধরনের রেখা 7, অর্থাৎ এখানে দেখা গেল যে 1 2 3 4 5 6 6টা রেখা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ লাইনের সিরিজে 6টা রেখা সৃষ্টি হচ্ছে। আবার ঠিক একই রকম ভাবে ব্র্যাকেট সিরিজে দেখা যায় যে ব্র্যাকেট সিরিজ আবিষ্কার হলো, অর্থাৎ বিভিন্ন স্থল থেকে এটা দাপান্তরিত হচ্ছে। এটাও মনে করো এগুলো প্যাস্টেল সিরিজ, এরপরে মনে করো ব্র্যাকেট সিরিজ এবং ফোন সিরিজ এগুলো সবগুলো আসলে এদের সবগুলো তরঙ্গদৈর্ঘ্য কিন্তু দেখা যায় যে 10 অর্থাৎ 780.1 থেকে 10⁶ ন্যানোমিটার, এই ন্যানোমিটারের মধ্যে দেখা যায়। এবং সেই জন্য আমরা বলতে পারি যে এরা সাধারণত আইআর রশ্মির মধ্যে পড়ে। আইআর রশ্মি বা অবলোহিত এলাকায় সাধারণত এই রেখাগুলো সৃষ্টি হয়, এবং এই প্যাস্টেল সিরিজে দেখা যাচ্ছে যে n1 এর মান হবে মনে করো 3 এবং n2 এর মান হবে 4 5 6 7, এখানে মনে করো এই ধরনের 4টি রেখা সৃষ্টি হতে পারে প্যাস্টেল সিরিজের জন্য। এই রেখাগুলো আমরা দেখাতে পারি, এটা প্যাস্টেল সিরিজ। আর ব্র্যাকেট সিরিজে দেখা যাবে যে ব্র্যাকেট সিরিজের জন্য আমরা n1 ব্র্যাকেট সিরিজে n1 আমরা 4 ধরবো এবং n2 5 6 7। আবার ফোন সিরিজ একটা আছে যেটা হচ্ছে মনে করো যে যেটা দেখা যায় যে তার দাপান্তরিত স্থান হচ্ছে n1 5, যখন শক্তি বিকিরিত হবে তখন দাপান্তরিত স্থান হবে এখানে 5 n2 আর এখানে 6 এবং 7। তো এখানে যদি এটা ফোন সিরিজের কথা বলি সেখানে n1 এটা ব্র্যাকেট সিরিজটা কত সালে আবিষ্কার হয়েছে? এটা আবিষ্কার হলো 1916 সালে, এবং ফোন সিরিজটা আবিষ্কার হলো 1924 সালে। এবং এখানে n1 দেখা যাচ্ছে যে 5 এবং n2 দেখা যায় যে 6 7 ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে একটা হাইড্রোজেনের পারমাণবিক প্রণালী আমি দেখালাম, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক প্রণালী নিয়ে কিছুদিন আগে আরো একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে হামফ্রিস একটা সিরিজ আবিষ্কার করেছেন, যেটা দাপান্তরিত স্থান হচ্ছে 6, সেখানে একটা রেখা সৃষ্টি হচ্ছে, সেটা n1 মনে করো 6 n2 7। এটা হচ্ছে হামফ্রিস সিরিজ। এই সিরিজটা কিন্তু সাধারণত আবিষ্কার হয়েছিল কিছুদিন আগে, অর্থাৎ 2005 সালের দিকে এটা আবিষ্কার হয়েছিল হামফ্রিস সিরিজ। এবং এটা n1 দাপান্তরিত স্থান হচ্ছে n1 6 n2 7। যাক, দেখো এটা হচ্ছে একটা হাইড্রোজেন পারমাণবিক প্রণালী, কিন্তু হাইড্রোজেন পারমাণবিক প্রণালীর পরিপূর্ণতার জন্য সাধারণত 5টা সিরিজ এখানে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে যে তোমাকে যদি বলা হয় এটা কোন ধরনের প্রণালী, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পারমাণবিক প্রণালী, এখানে একটা রেখা দিয়ে দেখাতে পারে, 5টা রেখা দিয়ে দেখাতে পারে। এখানে আসলে রেখাগুলো পরস্পরের সাথে সংযুক্ত, এমনভাবে সূক্ষ্মভাবে রেখাগুলো থাকে যে আসলে এখানে তো মনে করো রেখা সৃষ্টি হওয়ার কথা ছিল একটা, কিন্তু আমরা দেখি যে এখানে 20টা রেখা সৃষ্টি হয়, এটা সহ 21টা রেখা সৃষ্টি হচ্ছে। এখানে 7 7 8 6 কত 13 13 আর 5 কত 13, এখানে 7 7 8 6 13 14 15 16 17 18 19 20 21 22 23টা রেখা সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এবার মনে করো প্রথমে এখানে 5টা রেখা পেয়েছিলাম, এখানে 4টা রেখা, এখানে 4টা রেখা, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই রেখাগুলো আরো বেড়ে গেল, অর্থাৎ এখানে এখন বর্তমানে 23টা রেখা সৃষ্টি হচ্ছে। তাহলে হামফ্রিস সিরিজে একটা সাধারণত সিরিজ আবিষ্কার হলো কিছুদিন আগে। এই সিরিজটা সহ সাধারণত আমরা হাইড্রোজেন পারমাণবিক প্রণালীকে 6টা সিরিজে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে লাইম্যান সিরিজ, একটা হচ্ছে বামার সিরিজ, একটা হচ্ছে প্যাস্টেল সিরিজ, একটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ, একটা হচ্ছে ফোন সিরিজ, আর একটা হচ্ছে হামফ্রিস সিরিজ। সাধারণত এই সিরিজগুলো দিয়ে সাধারণত আমরা পরমাণু হাইড্রোজেন পারমাণবিক প্রণালী ব্যাখ্যা করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি পরীক্ষায় যদি আসে যে হাইড্রোজেন পারমাণবিক প্রণালীটি ব্যাখ্যা করো, তাহলে তুমি কিভাবে লিখবে? প্রথমে শুরু করবে কি যে হাইড্রোজেনের পারমাণবিক প্রণালীটা হচ্ছে আসলে
বোর তত্ত্বের একটা একটা সাফল্য, অর্থাৎ বোর তত্ত্বের বড় সাফল্য হচ্ছে যে হাইড্রোজেনের পারেন্ট প্রণালী ব্যাখ্যা। অর্থাৎ আমরা জানি নিম্নতর শক্তি, এটা হচ্ছে একটা জ্ঞান, নিম্নতর শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন যাবে তখন শক্তি বিকিরিত হবে, তখন যে প্রণালীটা সৃষ্টি হবে সেটা হচ্ছে বিকিরণ প্রণালী, সরি এটা হচ্ছে শোষণ প্রণালী। আর উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যখন মনে করেন রেখাগুলো ফিরে আসবে তখন সেখান থেকে যে বিকিরিত রশ্মি পাবো সেটা হচ্ছে বিকিরণ প্রণালী। আর এরপর আমরা যদি একটা মনে করেন নলের মধ্য দিয়ে নিম্ন চাপে অর্থাৎ স্বল্প চাপে উচ্চ বিভব সম্পন্ন যদি বিদ্যুৎকরণের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে এখানে অসংখ্য রেখা সৃষ্টি হয়। যেখানে একটা রেখা সৃষ্টি হওয়ার কথা সেখানে অসংখ্য রেখা সৃষ্টি হয়। অসংখ্য রেখাগুলো যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে, আবার উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে আসবে তখন শক্তি বিকিরণ করবে। এবং এই যে রেখাগুলো সৃষ্টি হয় এগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন নয়। সাধারণত এগুলো সূর্যের আলোর মধ্যে এই রেখাগুলো কিন্তু সুস্পষ্টভাবে উপলব্ধি করা না গেলেও কিন্তু অন্ধকারে বিজ্ঞানী বারবার বলেছেন যে 1850 সালে উনি লক্ষ্য করলেন যে এই হাইড্রোজেন ফারণিক প্রণালীর মধ্যে 4 ধরনের রেখা সৃষ্টি হয়। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে আসমানি, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে বেগুনি, এবং তাদের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য এখানে উল্লেখ করা হলো। এরপরে 1905 সালে বিজ্ঞানী লাইম্যান এখানে সিরিজ আবিষ্কার করলেন, সেটা হচ্ছে যে লাইম্যান সিরিজ। এরপরে বিজ্ঞানী ফ্যাস্টেন যে সিরিজটা আবিষ্কার করলেন সেটা হচ্ছে যে ফ্যাস্টেন সিরিজ, এরপর ব্র্যাকেট সিরিজ, তারপর হচ্ছে ফোন সিরিজ, এরপরে হামফ্রিস সিরিজ। এই 6টা সিরিজ কিন্তু নিয়ে সাধারণত হাইড্রোজেন ফারণিক প্রণালী গঠিত। প্রিয় শিক্ষার্থী, এই হাইড্রোজেন ফারণিক প্রণালীর মাধ্যমে আমরা সাধারণত বিভিন্ন রশ্মির যদি এই বিভিন্ন রেখা মনে করো যদি তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে চাই, তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক এবং শক্তি এগুলো সব নির্ধারণ করা যাবে। তাহলে মনে করো আমি যদি এভাবে যদি মনে করো একটা হাইড্রোজেন ফারণিক প্রণালীর কথা চিন্তা করি, যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে মনে করো একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চতুর্দিকে এভাবে ইলেকট্রনগুলো আছে, এভাবে মনে করো ইলেকট্রনগুলো আছে। তোমাকে হয়তো অনেক সময় বলতে পারি এই ধরনের একটা রেখা আসলো, এই রেখাটা তরঙ্গ দৈর্ঘ্য বের করো, এই রেখাটা কম্পাঙ্ক বের করো। তাহলে এগুলো আমরা কিভাবে বের করবো? মনে করো এই ধরনের যদি কোনো একটা বর্ণালী দেওয়া হয়, এটা কি ধরনের বর্ণালী বলবে? হাইড্রোজেন ফারণিক প্রণালী। এটা হচ্ছে একটা হাইড্রোজেন ফারণিক প্রণালী। হাইড্রোজেন ফারণিক প্রণালীতে এই রেখাগুলো সৃষ্টি হয়। এখন এটা যদি ব্যাখ্যা দিতে বলে তাহলে ব্যাখ্যাটা এইভাবে দিতে হবে। এখানে সাধারণত হাইড্রোজেন ফারণিক প্রণালীর ব্যাখ্যা দিতে গিয়ে শুধু এই রেখাটার ব্যাখ্যা দিলে হবে না, এখানে যে 6 ধরনের যে সিরিজ উৎপন্ন হয় 7টা শক্তি স্তর থেকে, সেই 7টা শক্তি স্তর দিয়ে একটা নিউক্লিয়াস এবং তার চতুর্দিকে 7টা কক্ষপথ থাকবে। এই কক্ষপথগুলো থেকে বিভিন্ন কক্ষপথগুলো থেকে ইলেকট্রনগুলো তাপান্তরিত হবে, উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে। আসার পর তাদের বিভিন্ন এই মনে করো সিরিজ সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। যে হাইড্রোজেন ফারণিক প্রণালী ব্যাখ্যা দেওয়া মানে আসলে শুধু এটা মনে করো একটা রেখা দিলাম, সেই রেখাটা কি হলো লাইম্যান সিরিজ, এটা দিয়ে ব্যাখ্যা দিলে হবে না। এটা পরিপূর্ণতা পাবে যদি এখানে যে 6টা সিরিজ উৎপন্ন হয় সেই 6টা সিরিজ নিয়ে ব্যাখ্যা দিতে হবে। প্রথমে দিতে হবে যে বামার সিরিজ নিয়ে, প্রথমে বামার সিরিজটা আবিষ্কার হয়েছে, এরপরে লাইম্যান সিরিজ, এরপরে ফ্যাস্টেন সিরিজ, এরপরে ব্র্যাকেট সিরিজ, এরপরে ফোন সিরিজ, এরপরে হামফ্রিস সিরিজ। এই 6টা সিরিজ নিয়ে সাধারণত ব্যাখ্যা দিতে হবে। তাহলে যদি আমাদেরকে যদি এখান থেকে তরঙ্গ সংখ্যা বের করতে বলে, তাহলে এর একটা ইকুয়েশন আছে, যে আমি ইকুয়েশনটার কথা বললাম যে রিডবার্গ ধ্রুবক ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এই ইকুয়েশন দিয়ে সাধারণত বের করতে হবে। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে অর্থাৎ n1 মানি মনে করো যেখানে অর্থাৎ যেটা কক্ষপথের মান ছোট সেটাকে আমরা n1 ধরবো। অনেক সময় দেখা যায় যে তোমাকে বলা হচ্ছে যে শোষিত শক্তি নির্ণয় করো, শোষিত শক্তি, এই রেখাটা শোষিত শক্তি নির্ণয় করো, তখন তুমি মনে করবে না যে এই নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গেল, ঠিক আছে গেল, কিন্তু এখানে n1 ধরতে হবে, এটা n2 ধরতে হবে এটা। অর্থাৎ শোষিত শক্তি বলো বিকিরিত শক্তি বলো তাদের মান সেম হবে। অর্থাৎ যে পরিমাণ শক্তি বিজ্ঞানী প্লাঙ্ক বলেছিলেন যে একটা ধাতব পাতে, আমি কিছুদিন আগে লেকচারের মধ্যে বলছিলাম যেখানে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর মধ্যে বলেছিলাম যে বিজ্ঞানী প্লাঙ্ক বলেছিলেন যে একটা ধাতব পাতের উপর যখন সূর্যের আলো পড়বে তখন এই ধাতব পাত কি করবে? সূর্যের আলোগুলো শোষণ করবে, এবং যতটুকু সে শোষণ করবে ঠিক ততটুকু সেখান থেকে শক্তি বিকিরিত হবে। অর্থাৎ এখান থেকে উনি একটা ইকুয়েশন দিয়েছিলেন ইজ প্রপোর্শনাল নিউ, অর্থাৎ এখানে যতটুকু শক্তি শোষিত হবে এই
এখান থেকে অর্থাৎ নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যখন ইলেকট্রন যাবে, যতটুকু শক্তি শোষিত হবে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যখন ফিরে আসবে তখন ততটুকু শক্তি বিকিরিত হবে। অর্থাৎ আমি তোমাদেরকে পরিষ্কার করে দিতে চাই যে n1 এর মান এখানে এই ক্ষেত্রে মনে করি এটা যদি আমি নিউক্লিয়াস ধরি, n1 এর মান এখানে 1 হবে, n2 এর মান কত হবে, n2 এর মান 1 2 3 হবে, 3 হবে। এভাবে তোমাকে তুমি যদি এখানে লিখবার ধ্রুবকের মান 10967 পার সেন্টিমিটার ইন্টু এখান থেকে 1/1 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, এভাবে ক্যালকুলেশন করলে তুমি একটা পার সেকেন্ড একটা মান পাবে। আবার যদি তোমাকে যদি ল্যামডা বের করতে হয়, তুমি জানো, আমরা জানি যে তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ, অর্থাৎ তরঙ্গ সংখ্যার মান 1/λ পরিমাণের সমান। যদি আমাকে ল্যামডা বের করতে হয় তাহলে এখানে যদি সেন্টিমিটার পার সেন্টিমিটার পাই তাহলে এটা হবে 1/a সেন্টিমিটার, অর্থাৎ তার মানটা এরকম হবে 1/a সেন্টিমিটার, অর্থাৎ এটা ল্যামডার মান সেন্টিমিটার আসবে। এই সেন্টিমিটার থেকে তুমি যদি ন্যানোমিটার নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, 1/a কে 1/a মনে করে একটা সংখ্যা, এটা 1, এটা মনে করো 1 কে a দিয়ে ভাগ করতে হবে, তখন তুমি সেটা পাবে তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটাকে যদি মনে করো ন্যানোমিটারে নাও তাহলে 10⁷ দ্বারা গুণ করে এটাকে ন্যানোমিটার নিয়ে যেতে হবে, তাহলে ন্যানোমিটার নেওয়ার পর তুমি বুঝবে এটা তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার। এটা পেলেই তুমি বুঝতে পারবে যে এটা কোন অঞ্চলে আছে। যদি তরঙ্গ দৈর্ঘ্য 10.1 থেকে 380 ন্যানোমিটার মধ্যে হয়, অবশ্যই হবে। এখানে যে 7টা মনে করো n1 লাইনের সিরিজে যে 6টা রেখা সৃষ্টি হয়, সেই 6টা রেখার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য 10.1 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কাজে এই ন্যানোমিটার একটা নির্দিষ্ট ন্যানোমিটার পাবে, এবং এখান থেকে তুমি তরঙ্গ সংখ্যা যদি বের করতে বলো, তরঙ্গ সংখ্যা এখানে মান যেটা পাবে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, ল্যামডা থেকে তুমি ন্যানোমিটার নিয়ে যাবে, এই ন্যানোমিটারের মানটা জেনে তুমি বলতে পারবে যে এটা লাইনের সিরিজের এবং এটা হচ্ছে অতি বেগুনি অঞ্চলে অবস্থিত। তারপর যদি মনে করো 380.1 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয় তাহলে তুমি বলবে এটা দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। আর যদি মনে করো 780 থেকে 10⁶ ন্যানোমিটারের মধ্যে হয় তাহলে বলবে তুমি সেটা হচ্ছে অবলোহিত অঞ্চল, অর্থাৎ অবলোহিত অঞ্চলে অবস্থিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আবার অবলোহিত অঞ্চলের মধ্যে কিছু আছে মনে করো প্যাস্টেন সিরিজ, কিছু আছে ব্র্যাকেট সিরিজ, কিছু আছে ফোন সিরিজ, কিছু আছে হামফ্রি সিরিজ, এগুলো কিন্তু এখানে বর্ণনা করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আজকে যা আলোচনা করলাম, অর্থাৎ এই যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী নিয়ে আমি ব্যাখ্যা করলাম যে এখানে 5 ধরনের বর্ণালী, 6 ধরনের মনে করো এখানে যে 6 ধরনের সিরিজ উৎপন্ন হয় সেই সিরিজগুলো সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি। এই ব্যাখ্যার উপর ভিত্তি করে আমি একটা ভাষার কাজ দিচ্ছি, তোমরা ভাষার কাজটা একটু লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, এই হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীকে আমরা এভাবেও দেখাতে পারি, কিরকম, যেমন একটা মনে করো ভাষার কাজ দিচ্ছি, দেখো ভাষার কাজ উদ্দীপক নাম্বার হচ্ছে, আজকে তোমাদের সাথে আমার লেকচার হচ্ছে 16তম লেকচার, উদ্দীপক নম্বর হচ্ছে 16। এখানে মনে করো আমি একটা উদ্দীপক দিচ্ছি, এভাবে সাধারণত হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারি। একটু কমে আসবে, 1 2 3 4 5 6 7, এটা মনে করো লাইমেন সিরিজের জন্য দেখাচ্ছি, এটাও হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী, এভাবেও দেখানো যাবে। এভাবে এটা হচ্ছে লাইমেন সিরিজের জন্য, এটা হচ্ছে মনে করো বামার সিরিজের জন্য, এভাবে আমরা রেখাগুলো দেখাতে পারবো। এটা হচ্ছে প্যাস্টেন সিরিজের জন্য, এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজের জন্য, এটা হচ্ছে ফোন সিরিজের জন্য, এটা হচ্ছে হামফ্রি সিরিজের জন্য। এই চিত্রটা কিন্তু হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর চিত্র। এটা আমরা গোলাকার ভাবে দেখাতে পারি। প্রথমে আমি গোলাকার দিয়ে আলোচনা করলাম, এখন চিন্তা করলাম যে এইভাবে দেখানো যাবে। এখানে মনে করো একটা গাঢ় রেখা আমি দিয়ে দিলাম, এটা একটু গাঢ় করে দিলাম, এটার উপর ভিত্তি করে আমি একটা ভাষার কাজ, এটা হচ্ছে উদ্দীপক নম্বর 16, এটা হচ্ছে উদ্দীপক। নিচের চিত্রটি লক্ষ্য করো, এবং প্রশ্নসমূহের উত্তর দাও, এবং প্রশ্নসমূহের জবাব দাও। মনে করো ক দিয়ে আমি দিচ্ছি যে আমি প্রথমে বলার সময় বলছিলাম তড়িৎ চুম্বকীয় বিকিরণের
তড়িৎ চুম্বকীয় বিকিরণের বিকিরণের ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য ক্রমবর্ধমান অনুসারে ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিকিরণ তড়িৎ চুম্বকীয় বিকিরণ ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও মানে তো ক্রমবর্ধমান মানে বলতে আমি বুঝাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড়। কসমিক রশ্মি ইজ লেস দেন, গামা রশ্মি এভাবে লিখবে, ইজ লেস দেন এক্স রশ্মি, ইজ লেস দেন দৃশ্যমান, ইউভি রশ্মি ইজ লেস দেন দৃশ্যমান, এরপরে আইআর রশ্মি, এর চেয়ে আরো বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কার মাইক্রোওয়েভ রশ্মি, এর চেয়ে আরো বেশি হচ্ছে রেডিও রশ্মি। এটা দেখাবে। খ দিয়ে দেখাচ্ছি, যদি কোনো রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 580 ন্যানোমিটার হয় তবে কোনো ফোটনের রশ্মি ল্যামডা ইজ ইকুয়াল টু 580 ন্যানোমিটার হয়, তবে এর শক্তি কোনো ফোটনের মানে আসলে একটি ফোটনের এর শক্তি জুল এককে বা আর্গ এককে শক্তি নির্ণয় করো। কোনো ফোটনে মনে করো তরঙ্গ দৈর্ঘ্য, কোনো ফোটনের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, রশ্মির ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি 580 ন্যানোমিটার হয় তবে এর শক্তি নির্ণয় করো। এখানে ফোটনের মানে একমোল ফোটন নয়, একটি ফোটন। আচ্ছা আমি বুঝাবো। গ দিয়ে আমি লিখতেছি যে উদ্দীপকের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দাও। পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দাও অথবা যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এভাবে দেখো, যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু 580 ন্যানোমিটার, তার শক্তি নির্ণয় করো। অর্থাৎ সে ফোটনের শক্তি নির্ণয় করো। আচ্ছা, উদ্দীপকের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দাও। তারপর গ হচ্ছে উদ্দীপকে গাঢ়কৃত রেখার দাফান্তরের ফলে সৃষ্ট তরঙ্গের বর্ণ কিরূপ হবে এবং কোন অঞ্চলে যাওয়া যায় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীদের গাঢ়কৃত রেখা মনে করে এই রেখাটার কথা বলতেছি, অর্থাৎ এটা হচ্ছে গাঢ়কৃত রেখা। এই রেখাটার জন্য এটা হচ্ছে n = 1, এটা n = 2, n = 3, এটা হচ্ছে n = মনে করি উপরটা 7, তাহলে এটা n = কত 6, এটা n = 5, এটা n = কত 4, 33 মিনিট। অর্থাৎ এটা দ্বিতীয় শক্তি স্তর দাফান্তরিত হলো ষষ্ঠ শক্তি স্তর থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, তড়িৎ চুম্বকীয় বিকিরণের ক্রমবর্ধমান অনুসারে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও। এটার জন্য 1 নম্বর, যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান এত, সেই ফোটনের শক্তি কত। তুমি জানো শক্তি মানে হচ্ছে প্রপোর্শনাল নিউ, এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। সেখানে আমরা কি লিখবো, s নিউ c / ল্যামডা। তো ল্যামডার মানটা এখানে বসাবে, c এর মানও কনস্ট্যান্ট আর এখানে s এর মানও কনস্ট্যান্ট, তাহলে এটা বের করা যাবে। ইকুয়েশন এটা এই সমীকরণের মধ্যে বের। এটা পারমাণবিক বর্ণালীটা আসলে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী, এখানে লেখা হয় নাই, এটা হাইড্রোজেন পারমাণবিক। এটা লেখার জন্য তুমি এক পাবে, এটা ব্যাখ্যাটা দেবে, এই যেখানে যে 6টা সিরিজ হয় সেগুলো ব্যাখ্যা দেবে। আর উদ্দীপকের গাঢ়কৃত রেখা দাফান্তরের ফলে তরঙ্গ, গাঢ়কৃত রেখা হচ্ছে এটা গাঢ়কৃত রেখা। এটা বামার সিরিজে একটা রেখা, তার মনে করো দাফান্তরিত স্থান হচ্ছে n1 = 2, n2 =
মনে করো 6, এটার উপর ভিত্তি করে এটা মনে করো তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার বের করবে। ন্যানোমিটার বের করার পর এটা কোন অঞ্চলে আছে সেটা ব্যাখ্যা করতে হবে, এবং এটা বর্ণ কি ধরনের হতে পারে। এখানে আমরা জানি 4 ধরনের বর্ণ হয়। সেটা কি মনে করো নীল হবে, না আসমানি হবে, না লাল হবে, না আসমানি হবে, না নীল হবে, না বেগুনি হবে, সেটা ব্যাখ্যা দেবে। এইভাবে এটার ব্যাখ্যা এইভাবে প্রশ্নটার উত্তর কমপ্লিট করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকুক। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।